হঠাৎ কি মনে হলো পেছন ফিরে বললাম, হয়তো এই যজ্ঞের পর আপনি বেঁচে গেলেও যেতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি যা যা অপরাধ করেছেন তাতে মদন আপনাকে ক্ষমা করে দিলেও ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না, আর হরিপদ তোমাকেও। এই বলেই আমি আমার ঘরে চলে গেলাম। শেষ পর্যন্ত পুজো দিন এসে হাজির হলো। চারিদিকে অজস্র ঢাক ঢোল বাজছে। আমি পুজোয় বসলাম। পুজো শেষ করতে করতে বলি সম্পন্ন করে হোম শুরু করতে যাব। আমার ডান পাশে বসে আছে বিষ্ণুচরণ রায়চৌধুরী, আর আমার বাঁ পাশে বসে আছে তার ছোট ছেলে সুরেন্দ্রনাথ রায়চৌধুরী। হোম আরম্ভ করতে না করতেই সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল। হঠাৎ কোথা থেকে প্রবল ঝড় উঠল। কাতারে কাতারে কাক ডাকতে লাগলো। কোথা থেকে বাতাসের ধুনোর গন্ধ মিলিয়ে গিয়ে পচা দুর্গন্ধে ছেয়ে গেল। হাওয়ার প্রকোপে হোমের শিখা হয়ে উঠল বেকাবু। গাঁয়ের যতজন মানুষ পুজো দেখতে এসেছিল তারা সবাই চিৎকার করতে করতে পালিয়ে গেল। আমি আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম, কিন্তু তার কোনো ফল মিলল না। হঠাৎ যজ্ঞকুণ্ডের তলা থেকে জল উঠতে শুরু করল। যজ্ঞের বালি কাঠ ভিজে গেল। বেশি করে ঘি ঢেলেও যজ্ঞের আগুন জ্বালিয়ে রাখতে পারলাম না। এক প্রবল জলস্রোত মাটির তলা থেকে উঠে এসে হোম যজ্ঞ ভাসিয়ে নিয়ে গেল। আজ আপনারা শুনবেন মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল স্পেশাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অর্ঘ্য চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের প্রতিশোধ। এই গল্পের সমস্ত চরিত্র এবং স্থানগুলি সম্পূর্ণভাবেই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্যতা নেই, আর থাকলেও সেটা নেহাতি কাকতালীয়। তাই আমরা আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা এটাকে একটি গল্পের আকারেই গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকে আমাদের বিশেষ নিবেদন, মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল স্পেশাল তারানাথ তান্ত্রিকের প্রতিশোধ। আজ সকাল থেকেই আকাশ ফেটে বৃষ্টি আরম্ভ হয়েছে। যত বেলা বাড়ছে বৃষ্টির বেগ আরও তীব্র হচ্ছে। কি করব ভাবছি, এমন সময় গিন্নি পাশ থেকে বলে উঠল, এ নাও চাটা ধরো। বলছি কটা কুমড়ো ফুলের বড়া ভেজে দেবো? আমি বললাম, বাহ, একে বৃষ্টির দিন তার উপর আবার কুমড়ো ফুলের বড়া, ব্যাপারটা তো পুরো জমে যাবে। হ্যাঁ অবশ্যই, বেশি করেই করো, কিন্তু কিশোরীরও তো আসবার কথা আছে, কিশোরীও দুটো খাবে এখন। গিন্নি বলল, নিজে পায় না আবার শঙ্করাকে ডাকে। ঠিক আছে, একটু বেশি করেই করছি। এই বলে গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল। খবরের কাগজটা হাতে তুলে সবে চায় চুমুক দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজার কড়াটা নড়ে উঠল। আমি নিশ্চিত এই সময় কিশোরী ছাড়া আর কেউ হতে পারে না। চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজাটা খুললাম। হ্যাঁ, ঠিক ভেবেছি। কি তুমি কি তৈরি ছিলে নাকি দরজাটা খোলার জন্য? একেবারে টোকা পড়তে না পড়তে একেবারে দরজাটা খুলে ফেলে। হ্যাঁ বলতেই পারো, আমি জানতাম এই বাদলে দিয়ে তুমি ছাড়া আর কেউ আসতেই পারে না। কিশোরী বলল, বাবা কি ভাবনা গো তোমার। কিশোরীকে দেখে কেন জানি না আমার তারানাথের কথা মনে পড়ে গেল। এই তারানাথের কাছে যাবে?
কিশোরীও দেখি একই সময় একই সাথে একই কথা বলল। বলা মাত্রই দুজনে একই সাথে হেসে উঠলাম। ওহ, তোমার সাথে থাকতে থাকতে ভাবনা চিন্তাগুলো আর কথাবার্তাগুলো একই হয়ে যাচ্ছে। তা যা বলেছ। গিন্নিকে একটা হাঁক দিলাম, বললাম, বলছি একটা কৌটো করে ফুলুরিগুলো দিয়ে দিও, একটু বেরোবো। আর কিশোরীকে এক কাপ চা দিও তো। একটু বসো ভাই, আমি আমার চাটা শেষ করে ধুতি পাঞ্জাবিটা বদলে নিই, তারপর বেরোনো যাবে ক্ষণ। ততক্ষণ তুমি তোমার চাটা খাও। এ নাও ঠাকুরপো, চাটা ধরো। দাও। এই বাদলের দিনে কোথায় যাবে শুনি? ঘরে কি একটুও মন টেকে না? আসলে তা নয় বৌদি, এই একজনের সাথে দেখা করার ছিল, অনেকদিন কাজের চাপে দেখা সাক্ষাৎ করা হয়নি, তাই ভাবলাম যাই একটু দেখা করে আসি, তাই ওকে একটু নিয়ে যাচ্ছি। বাবা, এই বাদলের দিনে? তা সে মহাপুরুষটা কে শুনি? মহাপুরুষই বটে, তা বলবো এখন। তোমার ফুলুরিগুলো ভাজা হলো? উফ, দাঁড়াও তো বাপু, আনছি আনছি। কিশোরীকে বললাম, এই চলো চলো, আমি তৈরি। এই সময় বৃষ্টিটা একটু থেমেছে। হ্যাঁ চলো, আমার চা খাওয়া শেষ। এ নাও, একটু বেশি করেই দিয়েছি। যার সঙ্গে দেখা করতে যাচ্ছ তাকেও কটা দেবে তো নাকি? আর বেশি রাত করো না, আকাশের অবস্থা ভালো নয়। গিন্নির হাত থেকে কৌটোটা বাজারের ব্যাগে ঢুকিয়ে আমি আর কিশোরী ছাতাখানা খুলে চটিখানা গলিয়ে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। দুর্গা দুর্গা। বাইরে তখনও বেশ টিপ টিপ করেই বৃষ্টি পড়ছিল। কিশোরীকে বললাম, বলছি কালই মাইনে পেয়েছি, 20 পয়সা দিয়ে দুটো পাসিং শোয়ের প্যাকেট কিনে নিন, কি বলো? দাঁড়াও আমি আনছি। কিশোরী 2 প্যাকেট পাসিং শো কিনে আমাকে বলল, এই নাও, তোমার ওই পাঞ্জাবির পকেটটিতে ঢুকিয়ে রাখো, ওটা তো পুরো একেবারে ভিজে চকচক হয়ে গেছে বাবা। এই না, এইটা তোমার, এটা আমার। কিশোরী তো 2 প্যাকেট পাসিং শো কিনেইছে, তার সঙ্গে দেখি দুটো আলাদা আলাদা সিগারেটও কিনেছে। চোস্তার পকেটে পাসিং শোয়ের বাক্সগুলো ঢুকিয়ে একটা করে সিগারেট ধরিয়ে ধর্মতলার মুখে এসে দাঁড়ালাম। আজ পকেটে পয়সা আছে, তাই ট্রামের অপেক্ষা না করে ঝট করে একটা চলন্ত বাস ধরে মটলেনের উদ্দেশ্যে রওনা দিলাম। কিশোরীও দেখি আপত্তি করল না, সেও বুঝি মাইনে পেয়েছে। কুড়ি 25 মিনিট পর কন্ট্রাক্টর হাঁক দিল, কিশোরী আর আমি বাস থেকে নেমে তারানাথের বাড়ির দিকে এগিয়ে চললাম। বাড়ির সামনে এসে দরজায় একটা টোকা দিলাম। আসছি। ভেতর থেকে চারির গলা শুনতে পেলাম। কাকা বাবু তোমরা? আরে এসো এসো, বাবা ঘরেই আছেন। কিরে চারি, শ্বশুর বাড়ি থেকে কবে এলি রে? কাল রাতেই এলাম কাকা বাবু, বাবার শরীরটা খারাপ তো তাই ভাবলাম একটু দেখা করে যাই। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবার? তেমন কিছু নয়, এই একটু জল ঘেটেছিল তো তাই জ্বর সর্দি হয়েছে। কথাটা শুনে আমার আর কিশোরীর মনটা বড়ই খারাপ হয়ে গেল। বয়সটাও তো কম হয়নি তারানাথের। চারি বলল, ভেতরে এসো ভেতরে এসো, আর বাইরে দাঁড়িও না, বৃষ্টি হচ্ছে যে। আকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিটা সত্যিই আবার এলো। কোনো রকমে মাথা বাঁচিয়ে তারানাথের বড় ঘরটার দিকে এগিয়ে গেলাম। চারি গেল পাশের ঘরের দিকে, যেতে যেতে বলে গেল, আবার যখন আসবে দুটো লেসের ডিজাইন আনবে, আমি পরের বারে যখন আসবো তখন নিয়ে যাব। আমি একটু মৃদু হেসে বললাম, আচ্ছা বেশ। তারানাথের ঘরে গিয়ে দেখলাম তারানাথ কম্বল গায়ে বিছানার ওপর শুয়ে আছে। তারানাথ আমাদের দেখতে পেয়ে একটু কেশে কেশে বলল, এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম।
আমি জানতাম তোমরা আজ আসবে। কিশোরী বলল। তা ঠাকুরমশাই শরীর এখন কেমন আছে? তারানাথ বলল। হ্যাঁ, জ্বরটা একটু নেমেছে, কিন্তু কাশিটা লেগেই আছে। আমি জিজ্ঞাসা করলাম, তা ওষুধ টষুধ কিছু নিয়েছেন? ঠান্ডাটা লাগলো কি করে শুনি? তারানাথ একটু মৃদু হেসে বলল, সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে নাকি বসবেও? খাটের দুপাশে দুটো টুলে গিয়ে আমি আর কিশোরী বসলাম। তারানাথ বলল, বৈদ্য এসেছিল, বললো তেমন কিছু হয়নি, সামান্য ঠান্ডা গরমের জন্যই জ্বর বাঁধিয়েছি। কয়েকটা বড়ি দিয়ে গেছে, সকালে আর রাত্রে খেতে বলেছে। হঠাৎ করে তারানাথের মুখে বড়ির কথা শুনে আমার বড়ার কথা মনে পড়ে গেল। ভাগ্যিস তারানাথ বড়ির কথা বলল। বাজারের ব্যাগ থেকে কৌটোটা বার করতে যাচ্ছি, এমন সময় তারানাথ জিজ্ঞাসা করল, ব্যাগে কি? আমি কিছু বলতে যাব তার আগেই কিশোরী বলে উঠল, এ কি, কেন ঠাকুরমশাই? আমরা আসবো তা জানেন, কিন্তু ব্যাগে কি আছে তা তো জানেন না। আমি বললাম, আহ কিশোরী, আজ না, ঠাকুরমশাই শরীরটা আজ খারাপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই বলেই কিশোরী চুপ করে গেল। কিশোরী তারানাথকে নিয়ে এরকম নানান মজাই করে থাকে, কিন্তু আজ এটা করা ওর উচিত হয়নি। যতই হোক, মানুষটার শরীরটা আজ খারাপ, এরকমটা বলা উচিত হয়নি কিশোরী। যাই হোক, আমি তারানাথকে বললাম, এতে কুমড়ো ফুলের বড়া আছে, আমার গিন্নি করেছিল, ভাবলাম এখানে এসে একসাথে সবাই মিলে গল্প করতে করতে খাবো। আর হ্যাঁ, এই নিন আপনার জন্য। সিগারেটের বাক্সগুলো তারানাথের সামনে রাখল। তারানাথ বলল, বাহ, ভালো করেছো, অনেকদিন হলো কুমড়ো ফুলের বড়া খাইনি। দাঁড়াও, চারিকে চা করতে বলি। চারি, চারি। চারি পাশের ঘর থেকে হাঁক দিল, হ্যাঁ বাবা বলো। 3 কাপ চা করতো মা। করছি বাবা। কিছুক্ষণ পরে চারি চা নিয়ে এলো। তারানাথ চায়ে চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, হ্যাঁ কিশোরী, কি যেন বলছিলে তুমি? কই, কিছু না তো। তারানাথ একটু মৃদু হেসে বলল, এই তো কিছুক্ষণ আগে বললে আমি নাকি কিছু আন্দাজ করতে পারি না। আমি বললাম, না না, কিশোরী আসলে সেইভাবে কিছু বলতে চায়নি। কথাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে আবার বললাম, ওর কথাতে কিছু মনে করবেন না ঠাকুরমশাই। কিশোরীর মুখের দিকে তাকিয়ে দেখলাম কিশোরী তার ভুলটা বুঝতে পেরেছে। তারানাথ বলল, না না, আমি কিছু মনে করিনি। আসলে কি জানো তো, এটা তোমাদের দোষ না, এটা হলো এই সময়কালের দোষ। এখনকার মানুষেরা সব সিদ্ধিজনিত ব্যাপারগুলিকে অলৌকিক ব্যাপার বলেই মনে করে, কারণ এখনকার মানুষেরা সেই সব ঘটনা দেখেনি যা আমরা, বিশেষ করে আমি যা যা দেখেছি। আমি আগেও বলেছি, আমার জীবনের অর্ধেকের চেয়েও বেশি সময় কেটে গেছে সাধু সঙ্গ করতে করতে। প্রথম প্রথম তো আমারই বিশ্বাস হতো না। আচ্ছা, তোমাদের মনে আছে কি বীরভূমের এক শ্মশানের পাগলির কথা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন নামটা ছিল, মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতু পাগলি। আপনার সাথে তার আবার দেখা হয়েছিল নাকি? তারানাথ বলল, হ্যাঁ, হয়েছিল বটে, তবে আমি নিজেই আবার দেখা করেছিলাম। কিশোরী বলল, একেবারে শুরু থেকে বলুন তো। শোনো তাহলে, ঘটনাটা ঘটেছিল আমার বিয়ের কিছুদিন পরে পরে। একদিন দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘরে বসে দাদু ঠাকুরদার পুরনো পুঁথিগুলো উল্টে পাল্টে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছিলাম।
মন মেজাজ ভালো ছিল না। সারা জীবনটা ভবঘুরেমি করে কাটালাম, আর এখন নাকি বাকি জীবনটা সংসারী হয়ে কাটাতে হবে। এই ভেবে বড় বিরক্তি লাগছিল। মনে হচ্ছিল যেন এখনই কোথাও চলে যাই, কিন্তু সংসারে দায় দায়িত্ব ছেড়ে কি করি বা যাব। এখন তো আর একা নই, সঙ্গে স্ত্রীও আছে। স্ত্রীকে সাঙ্গ করে কি আর ভবঘুরেমি হয়? এইসব ভাবছি, এমন সময় চৌকাঠের বাইরে কে যেন গলা ঝাড়। একটু চমকে গিয়ে পেছনে ফিরে দেখি গৌতম চাটুচ্ছে। বাবা তারানাথ, ব্যস্ত আছিস বাবা? আরে জ্যাঠামশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। এই জ্যাঠামশাই হলেন গিয়ে গৌতম চাটুর্যে, আমাদের গায়ের একজন সজ্জন ব্যক্তি। মানুষটি সত্যি খুবই ভালো মানুষ। গায়ের সব মানুষই তাকে খুবই শ্রদ্ধার চোখে দেখে, আর আমিও তাকে খুব শ্রদ্ধা করি। গায়ের কোনো মানুষ বিপদে পড়লে সবার আগে গৌতম চাটুর্যের কাছেই ছোটে, আর গৌতম চাটুর্যেও তাকে সাধ্য মতন সাহায্য করতে দ্বিধাবোধ করতেন না। এই যেমন ধরো কার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে পক্ষ টাকা পয়সা চাইছে। আবার ধরো গায়ের কোন বুড়ি রোগে মারা গেছে, তার শান্তি সাশ্রয়নের ব্যবস্থা করা। এইরকম কত কিছু। ওটের ওপর বলতে গেলে বিপদগ্রস্ত মানুষের শেষ আশাই হলো গৌতম চাটুর্যে। তাই গ্রামের মানুষের মধ্যে এক প্রচলিত কথা ছিল যে দিন দুঃখী সঙ্গী ভগবান আর চাটুর্যে মশাই। কিছু কিছু মানুষ আছে যারা পরক্রিয়া করে শান্তি পায়। চাটুর্যে মশাইও ছিলেন তেমনই এক মানুষ। যাই হোক, চাটুর্যে মশাইকে একটা টুলে বসতে দিয়ে স্ত্রীকে হাঁক দিলাম। ওই গো, জ্যাঠামশাই এসেছেন, একটু চা বসাও তো। হ্যাঁ, করছি। আরে এত ব্যস্ত হতে হবে না, এসবের কি দরকার? না না জ্যাঠামশাই, মানা করবেন না। অতিথি সেবা করলে তো আমারই পুণ্য হবে। আচ্ছা বেশ। জ্যাঠামশাই সচলাচল কারোর বাড়িতে আসেন না, কিছু নিশ্চয়ই কারণ আছে, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ জ্যাঠামশাই, বলুন। আসলে তারানাথ, একটু বিপদে পড়েই তোর কাছে আসা। কেন, কি হয়েছে জ্যাঠামশাই? চাটুর্যে মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর বলিস কেন, বড় জ্বালায় পড়েছি বুঝলি। শোন তাহলে। তারপর জ্যাঠামশাই সম্পূর্ণ ঘটনাটা বলতে শুরু করলেন। ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর, কিছুটা অস্বাভাবিকও বটে। পরবর্তীকালে আমি যদি তার প্রত্যক্ষদর্শী না হতাম, তাহলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। ঘটনাটা অত্যন্ত বড়, তাই কিছুটা সংক্ষেপেই শোনাচ্ছি। জ্যাঠামশাইয়ের এক বাল্য বন্ধু ছিলেন বিষ্ণুচরণ রায়চৌধুরী, বীরভূমের রাজগ্রামের এক প্রখ্যাত জমিদার। তার দুই ছেলে ছিল, বড় ছেলে নরেন্দ্রনাথ রায়চৌধুরী আর ছোট ছেলে সুরেন্দ্রনাথ রায়চৌধুরী। কিশোরী মাঝখান থেকে একটা ফোড়ন কেটে বলল, ছিল মানে মানে এখন আর বেঁচে নেই? না, আর বেঁচে নেই। শুধু ছেলেরা কেন, ওটা পরিবারটাই আর বেঁচে নেই। আরে বাবা, ওটাই তো বলছি, বলতে দেবে কি? আমি বললাম, না না, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম বেশ? মনে পড়েছে। বিষ্ণুচরণের বড় ছেলেটি জন্মগতই পাগল গোছে। বিষ্ণুচরণ তাকে নামি দামি ডাক্তার দেখিয়েও কিছুতেই ঠিক করতে পারেননি।
বিষ্ণুচরণের স্ত্রী মমতা রায় চৌধুরী দামড়া পাগল ছেলের পাগলামি আর একা হাতে সামলাতে পারেন না। যত দিন যেতে লাগলো বড় ছেলের পাগলামি যেন ততই বাড়তে লাগলো। শেষে একদিন মমতা বিষ্ণুচরণকে বললেন, মোরোর একটা বিয়ের ব্যবস্থা করো, আমি আর পারছি না, আমার আর কোমর হাঁটুতে জোর নেই, সারাদিন এত বড় ছেলের পেছনে দৌড়াদৌড়ি করার মতন আমার আর ক্ষমতা নেই। বিষ্ণুচরণ বললেন, এই পাগল ছেলেকে কে বিয়ে করবে? হরিপদকে কালকে বলবো এখন আরও দুটো কাজের লোক খুঁজে দিতে। না না না, বাইরের আর কোনো কাজের মেয়ে নয়। মনে নেই আগের বার নুরু কি করেছিল? হামানদিস্তাটা ছুঁড়ে দিয়ে কাজের মেয়ের মাথাটা। না না, আর নয়। টাকা পয়সা দিয়ে একবার মুখ বন্ধ করা যায়, বারে বারে না। বলছি শোনো, তুমি ওর জন্য একটা মেয়ে দেখো, ওর একটা বিয়ের ব্যবস্থা করো। বিষ্ণুচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কাল দেখছি কি করতে পারি, এখন শুয়ে পড়ো। পরের দিন সকালবেলা হরিপদকে ডেকে বিষ্ণুচরণ গ্রামের এক চাষি মদন মানিককে ডেকে পাঠালেন। আমি বললাম, হরিপদটাকে? হরিপদ হলো গিয়ে বিষ্ণুচরণের এক বিশ্বস্ত চাকর। বিষ্ণুচরণ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। হরিপদ তার কর্তা মশাইয়ের খুবই বাধ্য। যাই হোক, বাকি ঘটনাটা শোনো। মদন চাষি জমিদার বিষ্ণুচরণের আদেশ পেয়ে জমিদার বাড়িতে আসতে বাধ্য হলো। জমিদার মশাই ডেকেছেন বলে কথা, না গেলেও আবার চলে না। যতই হোক, জমিদারের দেওয়া জমিতেই তো ওকে চাষ করে পেট চালাতে হয়। মদন মানিক জমিদার বাড়িতে এসে বিষ্ণুচরণের পায়ে একটা প্রণাম ঠুকে বসতে বসতে বলল, এর নাম কর্তা মশাই, আপনি আমায় ডেকেছিলেন? হরি বলল। হ্যাঁ মদন, এসো এসো এসো। হ্যাঁ, তুই মেঝেতে বসো। আরে মেঝেতে বসো না, হরিপদ মদন কাছে টুল দে তো। না না কর্তা মশাই, আমি তুলে বসবো কেমন করে? আমি চাষাবুঝো মানুষ, আপনার অপমান হইবে। বেশি বকো না, আমি বলছি তো। কি রে হরিপদ, এটা টুল দিলি? হ্যাঁ বাবু, দিচ্ছি দিচ্ছি। নাও বসো। মানে ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে বসি। হ্যাঁ বসো। কি খাবে বলো? এত দূর অব্দি সবই ঠিক ছিল, কিন্তু বিষ্ণুচরণের এই শেষ কথাটা শুনে মদন যেন আকাশ থেকে পড়ল। বলে কি কর্তা মশাই, কি খাবে? মদন এই কথাটা শুনে খুবই ভয় পেয়ে গেল। ভাবলো হয়তো চাষের জমিটা এবার ওর হাত থেকে গেল বোধ হয়। বিগত 3 মাস প্রবল বৃষ্টির জন্য জমি সব ফসলের চারা পচে গিয়েছে, তাই বাজারে ফসল বিক্রি করে 1 টাকাও আমদানি হয়নি। 4 মাস হলো জমিদারের জমির ভাড়াও দেওয়া হয়নি। তোমরা সবাই শুনে থাকবে, তখনকার যুগের জমিদারেরা চাষের জমি ভাড়ায় খাটাতেন। এখনো হয়তো এইসব অনেক জায়গাতেই হয়ে থাকে। তেমনই বেশ কিছু জমি মদন মানিককে দিয়ে রেখেছিলেন বিষ্ণুচরণ চাষ করার জন্য। মদন বেচারির প্রবল বৃষ্টির ফলে সব ফসল নষ্ট হয়ে যায়। জমি 4 মাসের ভাড়াও সে দিতে পারেনি। এই ভয়ে সে টুল থেকে এক লাফে বিষ্ণুচরণের পায়ে পড়ে যায়, পা ধরে বলতে থাকে, কর্তা মশাই, আমি সামনের মাসের মধ্যে জমি সব টাকা মিটিয়ে দেবো, আমাকে মাফ করে দিন, আপনার পায়ে পড়ি। জমি কেড়ে নেবেন না কর্তা মশাই, জমিটা কেড়ে নেবেন না।
দয়া করুন কর্তামশাই, দয়া করুন। বিষ্ণুচরণ একটু জোর গলায় ধমক দিয়ে বলেন, মদন এই পা ছাড়ো, পা ছাড়ো বলছি মদন। হরি ওকে তুলে বসাতো। আগে কর্তা বাবু, এই মদন উঠ উঠ বলছি, উঠ, তুলে বস, তুলে বস। মদন একই সুরে এক টানা কাঁদতে লাগলো। বিষ্ণুচরণ আরো একটা ধমক দিয়ে বললেন, মদন কান্না থামাও, কি হচ্ছে নাকি? এত বড় হয়ে গেও এই বাচ্চাদের মতো কাঁদছো। আমি কি বলেছি তোমার আমি জমি কেড়ে নেব? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তুমি কি খাবে, কান্নার কি আছে? হরি যা তো গিন্নিমাকে গিয়ে বল 2 কাপ চা আর একটা কিছু জায়গায় করে মিষ্টি দিতে। হ্যাঁ বাবু। হরিপদ কিছুক্ষণ পর 2 কাপ চা আর একটা প্লেটে করে মিষ্টি নিয়ে হাজির হলো। নাও মদন খাও। মানে 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 কর্তামশাই, মানে চা মিষ্টিটা খাও, তারপর তোমার সঙ্গে কথা বলবো। আর এই কিছু দরকারি কথা আছে। মদন কেঁদে কেঁদে কিছুটা ক্লান্তই হয়ে পড়েছিল, তাই সেই মিষ্টিগুলোকে দেখে আর লোভ সামলাতে পারল না। 2-3 গালে মিষ্টিটা মুখে পুরে 3 ঢোকে চাটা শেষ করে ধুতিতে সেই মিষ্টি হাতটা কোনো রকমে মুছে ফেলে একটা লম্বা ঢেকুর তুলে পড়ল। কর্তামশাই, আপনি কি বলবেন বলছিলেন? বিষ্ণুচরণ একটু নড়ে চড়ে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়লেন। আসলে মদন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার ছেলের সাথে তোমার মেয়ে সুভাদার বিয়ে দিতে চাই। আর তোমার যদি মত থাকে তাহলে। এ কি বলছেন কর্তামশাই? এ তো আমার পরম সৌভাগ্য। আমার মেয়ের জীবন ধন্য হয়ে যাবে। তুমি রাজি ভাই? হ্যাঁ, রাজি মানে আলবাদ রাজি। আমার মেয়ে এই বাড়ির ছোট বউ হয়ে আসবে, এর থেকে বেশি সুখের খবর আমার কাছে আর কি হতে পারে? বিষ্ণুচরণ মদনকে থামিয়ে দিয়ে বললেন, না, সুভাদাকে আমি ছোট বউ করতে চাই না মদন, ওকে আমি বড় ছেলের বউ করতে চাই। মদন কথাটা শোনা মাত্রই টুল ছেড়ে লাফিয়ে ওঠে। মনের মধ্যে প্রচন্ড সাহস জুগিয়ে বলে, কর্তামশাই, আপনি আমাকে অন্ন দান করেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু মাফ করবেন, আমি আমার মেয়ের বিয়ে একটা পাগলের সাথে কখনোই দিতে পারবো না। এই বলেই সাপের মতন ফোঁপাতে লাগলো মদন। বিষ্ণুচরণ বললেন, মদন রাগ করো না ভাই, আমি এক পুত্রের পিতা হয়ে তোমার মেয়েকে আমি ভিক্ষে চাইছি, তার বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। কর্তামশাই, আমি গরিব হতে পারি কিন্তু নীচ না। টাকার জন্য নিজের মেয়েকে একটা পাগলের হাতে কখনোই তুলে দিতে পারবো না। আপনি যদি আপনার ছোট পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দেন তাহলে আমি রাজি হতে পারি, কিন্তু মাফ করবেন, ওই পাগলটার সাথে কখনোই না। তোমার অবস্থায় বুঝতে পারছি মদন। আচ্ছা এখন যাও, আমি একটু ভেবে দেখে তোমায় জানাবো। মদন গটগট করে জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বিষ্ণুচরণ সজ্জন ব্যক্তি, বেশি তর্ক পছন্দ করেন না, তাই গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলেন। পাশেই দাঁড়িয়েছিল হরিপদ, সব কথাই সে শুনেছিল। হরিপদ হঠাৎ বলে উঠল, আগে কর্তামশাই, ছোট মুখে বড় কথা, একটা কাজ করলে হয় না? মদনের মেয়ের সঙ্গে ছোট বাবুর বিয়ে দিয়ে বড় বাবুর সেবা যত্ন করলে কেমন হয়? তুমি কি পাগল হয়ে গেছো হরিপদ? বিষয়টা জানাজানি হলে কি হবে ভেবেছো? আর মদন তো পুরো বাইরে মাথায় করে রাখবে। দেখলে তো
দেখলে তো কিছুক্ষণ আগে ও রূপ, সামান্য চাষি হয়ে আমাকে কিরম ভাবে শাসিয়ে গেল। জানতে পারলে তো হুজ্জতি করবে, আর কিছু হলেও। এর আগেও তো আপনার কথায় কাজের মেয়েটাকে শ্মশানে নিয়ে গিয়ে চুপি চুপি পুড়িয়ে ফেলেছি, যাকে বড় কর্তামশাই হামানদিস্তা দিয়ে মেরে ফেলেছিল। না, যা হয়ে গেছে হয়ে গেছে, একে ভুল বারবার করবো না। একবার জেলের ঘানি টানা থেকে বেঁচে গেছি, আর সাহস হয় না। যা, তুই তোর কাজ কর। বিষ্ণুচরণ গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। কিছুতেই ভেবে উঠতে পারলেন না কি করবেন। শেষমেশ অনেক ভাবনা চিন্তার পর গিন্নির সঙ্গে সেই হরিপদ দেওয়া কুপদেশটি নিয়েই পরামর্শ করলেন। আসলে কি জানো তো, কিছু কিছু প্রবাদ বাক্য সত্যিকরের ঘটনা থেকেই নেওয়া হয়। এক্ষেত্রে হলো সব বিষের ওষুধ আছে, কিন্তু কানে বিষ ঢেলে দিলে তার কোনো ওষুধ হয় না। এমনটাই হয়েছে বিষ্ণুচরণের সাথেও। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও উন্মাদ হয়ে গিয়েছেন বিষ্ণুচরণ। শেষমেশ ঠিক হলো বিষ্ণুচরণের ছোট ছেলে সুরেন্দ্রনাথের সাথেই মদনের মেয়ে সুভাগার বিয়ে হবে। কিন্তু সেবা যত্ন ভাই ফরমাস খাটবে বড় ছেলে নরেন্দ্রনাথের হয়ে। কিন্তু বিষয়টা বাড়ির বিষ্ণুচরণ, মমতা, ছোট ছেলে সুরেন্দ্র আর হরিপদ ছাড়া আর কেউ জানবে না। শেষ পর্যন্ত বিয়ের দিন এসে উপস্থিত। অতি ধুমধাম করে মদন তার মেয়ের বিয়ে দিল বিষ্ণুচরণের ছোট ছেলে সুরেন্দ্রনাথের সাথে। মদন গুণাক্ষরও জানতে পারল না। তার অজান্তেই তার ফুলের মতন মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। কেন ঠাকুরমশাই, কি হয়েছিল? আর কি, হরিপদর পরামর্শ অনুযায়ী বিয়ে তো হলো ঠিকই, কিন্তু সুভাগাকে বড় ছেলের সমস্ত দায় দায়িত্ব পালন করতে হলো। সুভাগা চাষির ঘরের মেয়ে, জমিদার বাড়িতে তার ইচ্ছা অনিচ্ছার কোনো দামই নেই। দিন 20 কেটে গিয়েছে। গিন্নিমায়ের কথা মতন সকাল থেকেই বড় ছেলের সেবা যত্নে লিপ্ত সুভাগা সেই দিন। নরেন্দ্রকে চান করিয়ে খাবার খাওয়ানোর সময় নরেন্দ্রর পাগলামি যেন আবার চাগার দিয়ে উঠল। আসুরের এই পাগলামিতে দিন 20 মধ্যেই অভ্যস্ত হয়ে গিয়েছিল সুভাগা, কিন্তু আজ যেন তার পাগলামিটা অতি মাত্রায় ক্ষিপ্র। দাদা, খাবারটা খেয়ে নিন। গিন্নিমা না হলে আমাকে বকাঝকা করবেন। খেয়ে নিন দাদা। না না, খাবো না, খাবো না, না খাবো না বলে এই খাবারের তালাখানা ছুঁড়ে ফেলে দেয় নরেন্দ্র। এ কি করলেন দাদা? কি হয়েছে? কি হলো? কি কি হয়েছেটা? কি কি হলো? আওয়াজ শুনে গিন্নিমা ছুটে এলেন, বললেন, বলি তোমার দ্বারা কি একটা কাজও হয় না? অন্ন মাটিতে পড়া কতটা খারাপ তুমি জানো না? এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন। তাড়াতাড়ি তোলো খাবারগুলো। এই বলেই চলে গেলেন গিন্নিমা। এই প্রতিদিনে ঠেস মারা কথাবার্তা আর সহ্য হচ্ছে না সুভাগার। শেষমেশ রাগে নরেন্দ্রকেই 2-1 কথা শুনিয়ে বসলো সুভাগা। দাদা, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি, তবুও আমি আপনার সেবা যত্ন করি। যা আমার করা উচিত নয়, তবুও আমি করি। আপনার এই খ্যাপামিগুলো আমার আর সহ্য হয় না। নরেন্দ্র খ্যাপা পাগল। সে নিজেও কি করে তা সে নিজেও জানে না। নরেন্দ্র এই কথাগুলো শুনে কি বুঝলো কে জানে। তার পাগলামি তখন সপ্তমে। সুভাগার কথাগুলো শেষ হতে না হতেই সে এক দৌড়ে ঘর ছেড়ে ফাঁকা ন্যাড়া ছাদের দিকে দৌড় দিল। যথারীতি সুভাগাকেও তার পিছু দিতে হলো। আবার কি কাণ্ড ঘটিয়ে বসে কে জানে।
দাদা থামুন, পড়ে যাবেন দাদা, থামুন দাদা, গিন্নিমা আমায় বকাঝকা করবে, দাদা থামুন। ততক্ষণে নরেন্দ্র ছাদের দরজার এক কোণে ঘাপটি মেরে লুকিয়ে বসেছে। সুভাগা সিঁড়ি ভেঙে উঠল ছাদের উদ্দেশ্যে, মুখে তার তখনও একই কথা, পড়ে যাবেন দাদা, থামুন। নরেন্দ্র ভাবল সুভাগাকে সে ভয় দেখাবে। সুভাগা ততক্ষণে ন্যাড়া ছাদের ধারে এসে উপস্থিত। এদিকে ওদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে সুভাগা তার ভাসুরকে খোঁজার চেষ্টা করছে। আচমকা এক লাফে বলে লাফ দিয়ে উঠল। সুভাগা সেই আকস্মিক আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠে নিজেকে সামলাতে না পেরে পা ফসকে ছাদ থেকে পড়ে যায়। বাড়ির সবাই সেই মরণ আর্তনাদ শুনে ছুটে আসে, দেখে উকুনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুভাগা, দেহে তার আর প্রাণ নেই। এই আকস্মিক মেয়ের মৃত্যুতে ছুটে আসে মদন মানিক ও তার স্ত্রী। সে জানতে পারে নরেন্দ্র তাকে ভয় দেখিয়ে ছাদ থেকে ফেলে দেয়। রাগে তার দুই চোখ বিস্ফারিত হয়ে ওঠে। জমিদার বাড়ির দালানে ক্ষিপ্ত গলায় মদন মানিক বলে ওঠে, শালা বিষ্ণুচরণ, তুই আমার মেয়েটাকে খেলি। আমি বলেছিলাম আমার মেয়ে যেন ওই পাগলটার সংস্পর্শে না আসে। তোর বংশ নির্বংশ হয়ে যাবে, তা আমি নিজের হাতে করব। প্রচন্ড উত্তেজিত ভাবে এই কথাগুলো বলেই মদন তার মেয়ের মৃতদেহটাকে গ্রামের 3 জন লোকের দ্বারা জমিদার বাড়ি থেকে নিয়ে চলে যায়। এত অব্দি বলে চাটুর্যে মশাই থামলেন। আমি চাটুর্যে মশাইকে জিজ্ঞাসা করলাম, সবই তো শুনলাম জ্যাঠামশাই, কিন্তু এতে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি জ্যাঠামশাই? বিষয়টা এখানেই শেষ হতে পারত তারানাথ, কিন্তু হলো না। শুধু যদি মেয়েকে নিয়ে চলে যেত তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, কিন্তু শেষে যে বলল না আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, তারপর থেকেই বিষ্ণুচরণের বাড়িতে একের পর এক অলৌকিক দুর্ঘটনা ঘটতে থাকে। তার 3 দিন পরেই নরেন্দ্র ছাদ থেকে পড়ে মারা যায়। কি করি? তা বিষ্ণুচরণ আমাকে খোলসা করে কিছু বলেনি। কি একটা শব্দ শুনে নরেন্দ্র ছাদে যায় আর পা পিছলে পড়ে যায়। মমতাও এই ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। তাই বিষ্ণুচরণ আমাকে তৎকালীন বীরভূমের রাজগ্রামে আসতে বলেছে। আমার বয়স হয়েছে, আমার শরীরে এখন আর অত জোর নেই যে এখন আর অতখানি পথ পাড়ি দিই। আর আমি গিয়েই বা কি করব? এইসব অলৌকিক ব্যাপার তো আমি বুঝি না। শুনেছি এইসব নিয়ে নাকি তুই খুব চর্চা করিস, তাই ভাবলাম একবার তোর সাথে পরামর্শ করি। এই অভিশাপের কথাটা শুনে আমাদের গায়ে সেই শ্রীপদের অভিশাপের কথাটা মনে পড়ে গেল। জ্যাঠামশাইকে বললাম, মনে আছে জ্যাঠামশাই আমাদের গ্রামে সেই শ্রীপদের অভিশাপের ঘটনাটা? হ্যাঁ, ওই রাম চৌধুরীকে দিয়েছিল না? বাবা, সে কি ভয়ঙ্কর, মনে থাকবে না আবার? গোটা বংশটা উজাড় হয়ে গেল। তাই তো বলি তারানাথ, তুই যা একবার দেখ তুই কিছু করতে পারিস কিনা। ভালোই হলো, কিছুক্ষণ আগেই ভাবছিলাম ঘর থেকে বেরোতে পারি না, এখন একটা বেরোনোর ছুতো পেয়ে গেলাম। গিন্নিকে কিছু একটা কারণ তো দিতে পারবো। তাই জ্যাঠামশাইয়ের কথায় রাজি হয়ে গেলাম। তোর যাবার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, তাহলে তুই কালই রওনা দে। জ্যাঠামশাইয়ের অনুরোধে আমি পরের দিন সকাল সকালই রওনা দিলাম।
জ্যাঠামশাই সব ব্যবস্থাই করে দিয়েছিল। আমাকে নিজের গ্যাটের একটা টাকাও খোয়াতে হলো। টানা 1.5 দিন পর গরুর গাড়িতে করে বীরভূমের রাজগ্রামের এক হাটের সামনে এসে থামলাম। এরপর থেকে জমিদার বাড়ির রাস্তা জানি না। কিছু দূরে এক মুদির দোকানের সামনে 2টি লোক প্রবল বচসা করছে। তাদের বচসা কিছুটা শান্ত হতে আমি তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া, বিষ্ণুচরণ রায়চৌধুরী জমিদার বাড়িটি কোন দিকে বলতে পারবেন? হাট পেরিয়ে সামনে একটা গোলাবাড়ি পড়বে, তার ঠিক ডান দিকে গেলেই জমিদার বাড়ি। কিন্তু কেন বলুন তো, আপনার কি কাজ? আসলে গৌতম চাটুর্যে মশাই আমাকে বিষ্ণুচরণ রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে পাঠিয়েছেন। চাটুর্যে মশাই? উনি তো কর্তামশাইয়ের খুব ভালো বন্ধু হন। উনি তো প্রায় আসতেন এই গায়ে। খুব ভালো মনের মানুষ, আমাকে মাঝে মধ্যে বকশিসও দিতেন। আমি বললাম, তুমি কি হরিপদ? হ্যাঁ, আমি হরিপদ। কিন্তু আপনি জানেন কি করে? আন্দাজেই বললাম, চাটুর্যে মশাই তোমার কথা আমায় বলেছিলেন। আচ্ছা আসুন, আপনাকে আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। অবশেষে হরিপদ আমাদের গরুর গাড়িতে চেপে জমিদার বাড়িতে নিয়ে গেল। যেতে যেতে সে কত কথাই না বলল। আমি এই তালে বাড়ির এখনকার অবস্থার কথাও জিজ্ঞাসা করে নিলাম। হরিপদকে বললাম, আচ্ছা, শুনেছিলাম জমিদার বাড়িতে কিছু অলৌকিক ঘটনা ঘটছে, সে সম্বন্ধে তুমি কিছু জানো? জানি মানে, আর বলেন কেন? প্রথমে তো ছোট গিন্নিমা ছাদ থেকে পড়ে গেলেন, তারপর বড় দাদা বাবু পাগল ছিলেন, তিনিও ছাদ থেকে পড়ে গেলেন। এইসব ঘটনার পর তো গিন্নিমা কেমন যেন হয়ে গেলেন। তারপর তো বাড়ির 2টো হৃষ্টপুষ্ট গরুও মরে গেল। তারপর তো প্রতিদিন সকালে উঠোনে দেখি কাঁড়ি গুচ্ছেন কাক মরে পড়ে থাকে। তার থেকেও অদ্ভুত কি জানেন, প্রতিদিন সন্ধ্যের পরেই ছাদে কি নুপুর পরে দৌড়াদৌড়ি করে। আর কিছু? আর হ্যাঁ, বাড়ির পাশে সব গাছপালা মরে গেছে। এই তো 2 দিন আগেই কর্তামশাইয়ের ধানের গোলায় আগুন লেগে যায়। কি করে লাগলো কে জানে। আমার কি মনে হয় জানেন তো, কর্তামশাইও এবার পাগল হয়ে যাবে, যা সব হচ্ছে এই বাড়িতে। আমি বললাম, ঠিক আছে, থাক, আর কিছু বলতে হবে না। এই তো এসে গেছি আমরা। এই যে কর্তামশাই, একজন আপনার সাথে দেখা করতে এইছে, চাটুর্যে মশাই পাঠিয়েছেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি চাটুর্যে মশাইয়ের একজন খুড়তুতো ভাইপো, ওই পাড়ারই বলতে পারে, তারানাথ চক্রবর্তী। পেশাগতভাবে আমি একজন সাধক মানুষ। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। এই বলে বিষ্ণুচরণ আমাকে তার বাড়িতে নিয়ে গেল। কি প্রকাণ্ড জমিদার বাড়ি! উঁচু উঁচু থাম, বড় বড় জানলা, কপাট। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ রাজকীয় গোছের। বিষ্ণুচরণ বললে, ঠাকুরমশাই, আপনি হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিন। অনেকটা রাস্তা অতিক্রম করে এসছেন তো, আমি আপনার জল খাবারের ব্যবস্থা করছি, তারপর আপনার সঙ্গে কথা বলা যাবেক্ষণ। এই বলে বিষ্ণুচরণ আমাকে আমার ঘরটা দেখিয়ে চলে গেলে। তারপর বিকাল গড়িয়ে সন্ধে নেমেছে। বেলা বেলি জল খাবারের আয়োজন হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে গিয়ে বসলাম। তার কিছুক্ষণ পরেই বিষ্ণুচরণ মশাই এসে হাজির হলেন। আমাকে তিনি বললেন, ঠাকুরমশাই, আমি তেমনভাবে আজ আপনার অতিথি সেবা করতে পারলাম না, তার জন্য মাফ করবেন। আর হরিপদকে বলবো কাল বাজার থেকে মাংস কিনে আনতে। আর চাষের মাছ তো আছেই, তা আপনার মাছ মাংস চলে তো ঠাকুরমশাই? বিলক্ষণ চলে, কিন্তু আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আচ্ছা, আপনার স্ত্রী এখন কেমন আছেন?
ওই একই রকম। বিছানা থেকে উঠতে পারে না, মাঝরাতে হঠাৎ করে এই আচমকা নুরুর নাম ধরে চেঁচিয়ে ওঠে। তাহলে আপনি সবই শুনেছেন? সবই শুনেছি, তবে যেটা জানতাম না সেটা হরিপদ আমাকে আসার সময় বলেছে। আপনি যদি আরো কিছু জানেন তাহলে বলতে পারেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হয় এইসব একের পর এক ঘটনাগুলো কি এই মদনের অভিশাপই হচ্ছে? মানুষটিকে কি বলবো তা বুঝে উঠতে পারলাম না। শেষমেশ অভিশাপ যে ফলে তা ঠিকই, কিন্তু ঘটনাগুলো অভিশাপের কারণেই হচ্ছে কিনা তা আমি জানি না, তাই একটু ভেবে বললাম। দেখুন চৌধুরী বাবু, অভিশাপ যে ফলে এর প্রত্যক্ষদর্শী আমি এর আগেও হয়েছি, কিন্তু এ বাড়িতে যা যা ঘটনা ঘটছে তা অভিশাপের কারণেই ঘটছে কিনা সেটা এখনো আমার কাছে ধোঁয়াশা। কিন্তু হ্যাঁ, ভগবানের আশীর্বাদে ও আমার সাধনার ফলে আমি কিছু বিশেষ ক্ষমতা পেয়েছি, যার দ্বারা আমি এই বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পেরেছি যে এই বাড়ির ওপর কোনো অপশক্তির ছায়া বিরাজমান। তাহলে এখন কি করা উচিত ঠাকুরমশাই? আচ্ছা, আপনাদের বংশে কি কোনো কুল দেবী বা দেবতা আছেন? হ্যাঁ, আছে আছে, রক্ত জবা কালী মা। ওনাকে উৎসর্গ করে আর 3 দিন পর সামনের অমাবস্যা একটা যজ্ঞের ব্যবস্থা করুন। আপনাদের বাড়ির উঠোনে আমি এই যজ্ঞ করব, দেখুন তারপর কি হয়, মা আপনাকে রক্ষা করেন কিনা। আমি কালই আপনাকে সব ফর্দ দিয়ে দেব। আপনি যা ভালো বুঝেন তাই করুন, আমি কাল থেকেই তার আয়োজন শুরু করে দিচ্ছি। এই বলেই বিষ্ণুচরণ মশাই ঘর থেকে চলে গেলেন। এদিকে রাতে শোয়ার সময় শুনতে পাই ছাদে যেন কেউ নুপুর পরে দৌড়াদৌড়ি করছে। মনে পড়ল হরিপদ এর আগেই আমাকে ঘটনার কথা বলেছিল। বিষয়টিকে খানিকটা অগ্রাহ্য করেই আমি ঘুমাবার চেষ্টা করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে চেয়ে দেখি উঠোন জুড়ে গোটা বিষ মরা কাক পড়ে আছে। এর কথাও হরিপদ আমাকে বলেছিল। এই বিষয়টিকেও আমি অগ্রাহ্য করে সকালের প্রাতরাশ সেরে আশেপাশে গ্রাম পরিদর্শনে বের হলাম। ইচ্ছা ছিল মদনের সঙ্গে একবার দেখা করার, যদি মানুষটিকে একবার বোঝাতে পারি মৃত্যু হচ্ছে ভগবানের নিয়তি, তাকে ঠেকানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। হরিপদকে বললাম, আচ্ছা হরিপদ, আমাকে একবার মদনের বাড়িতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই পারবো, কিন্তু কেন বলুন তো? আমি কোনো উত্তর দিলাম না। হরিপদ যথারীতি বুঝে গেল আমি কোনো রকম উত্তর দিতে নারাজ, তাই সে আর কোনো রকম কথা না বাড়িয়ে পথ দেখিয়ে মদনের বাড়ির দিকে নিয়ে গেল। মদনের বাড়ি জমিদার বাড়ি থেকে মাইল 1.5 হবে। মদনের বাড়ির সামনে পৌঁছে দেখি বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। হরিপদকে বললাম, হরিপদ, তুমি ফিরে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। হরিপদ বলল, ঠাকুর মশাই আপনি ফিরতে পারবেন তো? হ্যাঁ, ফিরে যাব, তা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। হরিপদ আর কথা না বাড়িয়ে ফিরে গেল। আমি মদনের বাড়ির দরজায় একটা টোকা দিলাম। কিছুক্ষণ পর একটা মহিলা দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ বলুন, কি চাই? মহিলাটির মুখ অত্যন্ত কাঁদো কাঁদো, চোখের তলায় কালি পড়েছে, চোখ দুটো টকটকে লাল হয়ে গিয়ে ফুলে উঠেছে। দেখে বোঝাই যাচ্ছে অত্যন্ত দুঃখে ও কষ্টে তিনি ভেঙে পড়েছেন। বোঝাই গেল ইনি মদনের স্ত্রী। আমি জিজ্ঞাসা করলাম, মদনবাবু বাড়িতে আছেন?
তিনি অত্যন্ত বিহুবল গলায় আমাকে জিজ্ঞাসা করলেন, কেন, কি চাই? আমি একজন সাধক মানুষ, মদনবাবুর সব দুঃখের কথাই শুনেছি, তাই ওনার সঙ্গে একবার দেখা করতে এলাম। আমার কথা শোনা মাত্রই তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতেই বললেন, তিনি বিগত 1 মাস বাড়ি আসেননি, শ্মশানেই পড়ে আছেন। মেয়ের মৃত্যুর শোকে একদম পাগল হয়ে গিয়েছিলেন। গায়ের এক শ্মশানের পাগলি মাথার বোধ বুদ্ধি চিবিয়েছেন। তার সাথে সারাদিন কি এক পরামর্শ করেন, আর মাল খেয়ে শ্মশানেই পড়ে থাকে। কথাটা শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভুলেই গিয়েছিলাম এই বীরভূমেই তো মাতু পাগলির সঙ্গে আমার আলাপ হয়েছিল। মদন কি তাহলে সেই মাতু পাগলির সাথেই পরামর্শ করছে? আমি আর এক বিন্দু সময় নষ্ট না করে শ্মশানের দিকে দৌড় দিলাম। মাতু পাগলি ভয়ঙ্কর মহিলা, ওর পাল্লায় পড়েছে মদন। আচ্ছা আচ্ছা সাধকও ওকে এড়িয়ে চলে। প্রথম আলাপেই আমি যা ভয় পেয়েছিলাম তা আমার এখনো মনে আছে। মাতু পাগলি নিম্ন পেট সাধনায় সিদ্ধ, ওর হাত থেকে কারোর নিস্তার নেই। মদনকে যে করেই হোক ওর হাত থেকে রক্ষা করতে হবে। এই সব ভাবতে ভাবতেই আমি শ্মশানের কাছে এসে পৌঁছালাম। সামনেই বরাকর নদী। তখন বিকাল গড়িয়ে সন্ধে হতে যায়। নদীর ধারের বট গাছের তলায় একটা ধুনি জ্বলছে। জায়গাটা আমার এখনো স্পষ্ট মনে আছে। বট গাছের সামনে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। চারিদিকে শুধুমাত্র চিতার কাঠ কয়লা ছড়িয়ে আছে। আমি ডাক দিলাম, মা, মা, মা দেখা দাও, মা, মা দেখা দাও, মা দেখা দাও, মা। কারুর কোনো সাড়া নেই। আবার ডাকলাম, মা, মা দেখা দাও, একবার দেখা দাও, মা, একবার দেখা দাও। আবার কারোর কোনো সাড়া নেই। শেষে খানিকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম, এমন সময় সেই পরিচিত খসখসে তীক্ষ্ণ কণ্ঠস্বরের আওয়াজ পেলাম। কিরে, তুই আবার এসেছিস যে? বড় সাধক হয়েছিস না? পেছনে ফিরে দেখি বট গাছের ধুনির তলায় পাগলি বসে। আমি ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম ঠুকে বললাম, হ্যাঁ মা, সবই তোমারই আশীর্বাদে। পাগলি বলল, ঢাক মুখ পোড়া, আর তেল মাখাতে হবে না, বল কি দরকার? পাগলি সেই একই রকম রয়ে গেছে, একটুকো বদলায়নি। তাই আর কোনো রকম ভনিতা না করেই কাজের কথা এলাম। মা, মদনকে ছেড়ে দাও মা, ও নির্বোধ, মেয়ের মৃত্যুর শোকেও উন্মাদ হয়ে গিয়েছে। পাগলি এক তীক্ষ্ণ অট্ট হাসি হেসে বলল, আমি তো কবেই ছেড়ে দিয়েছি। মানে? মানে কাল রাতেই মদ্যপান করে বরাকর নদীর জলে ঝাঁপ দিয়েছে। তুই তো জানিসই যে অভিশাপ দিয়েছে তার মৃত্যু ঘটাটা আবশ্যক, না হলে যে অভিশাপ ঠিক মতো ফলে না। তার মানে মদন আর বেঁচে নেই? এতক্ষণে হয়তো সত্যি নেই।
আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আর হয়তো কোনোভাবেই বিষ্ণু চরণের বংশকে বাঁচাতে পারবো না। অত্যন্ত বিহুবল হয়ে আর একবার ষষ্ঠাঙ্গে প্রণাম করে পাগলির কাছ থেকে বিদায় নিলাম। পাগলি শেষবারের মতন আরো একটা কথা বলল। তুই হয়তো আমাকে অপরাধী ভাবছিস আমি মদনকে কুমন্ত্র দিয়েছি। তা তুই আমাকে অপরাধী ভাবতেই পারিস, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু নিজেও একবার ভেবে দেখিস, তুই যাদের জন্য এই হোম যজ্ঞ করছিস তারা কি সম্পূর্ণ ঠিক? মনে রাখিস, তুই যতই চেষ্টা করিস না কেন তাদেরকে তুই বাঁচাতে পারবি না। এখন তুই যা, পালা 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 এখান থেকে যা। আতু পাগলি শেষ কথাগুলো আমাকে সত্যি চিন্তায় ফেলল। তারাও কম অপরাধী নয়, কিন্তু দায়িত্ব যখন নিয়েছি আর কথা যখন দিয়েছি তার খেলাপ করতে পারবো না। আমাবস্যার দিন পুজো আমি করব, যা হয় দেখা যাবে। তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছে, রাত প্রায় 9টা সাড়ে 9টা হবে। আমি এইসব কথা চিন্তা করতে করতে জমিদার বাড়ির দিকে এগিয়ে চললাম। বাড়ির সামনে এসে দেখি চৌধুরী মশাই বাড়ির দালানে আমার অপেক্ষায় বসে আছে। আমাকে দেখতে পেয়ে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, কি ঠাকুর মশাই, কোথায় ছিলেন সারাদিন? দুপুরে মধ্যাহ্ন ভোজন করতে এলেন না? গায়ের পর হারিয়ে ফেলেছিলেন নাকি? আমি একটু গম্ভীর গলায় বললাম, একটু কাজ ছিল তাই আসতে পারিনি। আর হ্যাঁ, মদন হয়তো মারা গিয়েছে, কাল রাতেই বরাকর নদীর জলে ঝাঁপ দিয়েছে। সে কি? হ্যাঁ, আর একটা কথা, অমাবস্যার দিন পুজো আমি করব ঠিকই, কিন্তু আপনাদেরকে কতটা রক্ষা করতে পারবো তা জানি না। আদপেও পুজো কতটা সম্পূর্ণ হবে তাও জানি না। কেন ঠাকুর মশাই এমনটা বলছেন কেন? আমি এর কোনো জবাব দিলাম না। দালান পেরিয়ে আমি আমার ঘরের দিকে যেতে লাগলাম। হঠাৎ কি মনে হলো পেছন ফিরে বললাম, হয়তো এই যজ্ঞের পর আপনি বেঁচে গেলেও যেতে পারেন, কিন্তু মনে রাখবেন, আপনি যা যা অপরাধ করেছেন তাতে মদন আপনাকে ক্ষমা করে দিলেও ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না, আর হরিপদ তোমাকেও। এই বলেই আমি আমার ঘরে চলে গেলাম। শেষ পর্যন্ত পুজো দিন এসে হাজির হলো। চারিদিকে অজস্র ঢাক ঢোল বাজছে। আমি পুজোয় বসলাম। পুজো শেষ করতে করতে বলি সম্পন্ন করে হোম শুরু করতে যাব। আমার ডান পাশে বসে আছে বিষ্ণুচরণ রায়চৌধুরী, আর আমার বাঁ পাশে বসে আছে তার ছোট ছেলে সুরেন্দ্রনাথ রায়চৌধুরী। হোম আরম্ভ করতে না করতেই সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল। হঠাৎ কোথা থেকে প্রবল ঝড় উঠল, কাতারে কাতারে কাক ডাকতে লাগলো। কোথা থেকে বাতাসের ধুনোর গন্ধ মিলিয়ে গিয়ে পচা দুর্গন্ধে ছেয়ে গেল। হাওয়ার প্রকোপে হোমের শিখা হয়ে উঠল বেকাবু। গায়ের যতজন মানুষ পুজো দেখতে এসেছিল তারা সবাই চিৎকার করতে করতে পালিয়ে গেল। আমি আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম, কিন্তু তার কোনো ফল মিলল না। হঠাৎ যজ্ঞকুণ্ডের তলা থেকে জল উঠতে শুরু করল। যজ্ঞের বালি কাঠ ভিজে গেল। বেশি করে ঘি ঢেলেও যজ্ঞের আগুন জ্বালিয়ে রাখতে পারলাম না। এক প্রবল জলস্রোত মাটির তলা থেকে উঠে এসে হোম যজ্ঞ ভাসিয়ে নিয়ে গেল।
এবারও যজ্ঞ সম্পন্ন হল না। হরিপদ হঠাৎ উত্তেজিত হয়ে দালানের ওপর থেকে চেঁচিয়ে উঠল, গিন্নি মায়ের সারা পাওয়া যাচ্ছে না কর্তামশাই, হয়তো তিনি মারা গেছেন, আপনি তাড়াতাড়ি ওপরে আসুন। ঝড় তখনও থামেনি। বুঝলাম অপশক্তি তার কাজ শুরু করে দিয়েছে। হরিপদর কথা শুনে চৌধুরী মশাই যজ্ঞের আসন ছেড়ে একটু এগিয়ে যেতেই পাশের এক প্রকাণ্ড নিম গাছ ঝড়ের দাপটে মড়মড়িয়ে ভেঙে পড়ল চৌধুরী মশাইয়ের মাথায়। তৎক্ষণাৎ চৌধুরী মশাই যজ্ঞ মঞ্চেই প্রাণ হারাল। বংশের আর একটি মাত্র প্রদীপ বেঁচে রইল। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। সুরেন্দ্র এখনো বেঁচে আছে। আমি সুরেন্দ্রর হাত ধরে টেনে হিজড়ে ঘরের ভেতরে নিয়ে গেলাম। হরিপদ সেই ভয়াবহ দৃশ্য দেখে গ্রাম ছেড়ে পালিয়েছে। রাতটা কোনো রকমে আমি আর সুরেন্দ্র ঘরবন্দি হয়েই কাটালাম। সুরেন্দ্র হয়তো এই যাত্রায় বেঁচে গেল। পরের দিন সকালে সুরেন্দ্র ডাক্তারকে খবর দিল। ডাক্তার এসে জানালো মমতা রায় চৌধুরী হার্ট ফেল করে মারা গেছে। 3-5 কেটে গিয়েছে। এর মাঝে খবর পেলাম মদন চাষির মৃতদেহ যজ্ঞের দিনই বরাকর নদীর এক ঘাটে ভেসে উঠেছে। সুরেন্দ্র আমার কাছে এসে বলল এই বাড়ি জমি সব সে বিক্রি করে দিয়ে শহরে চলে যেতে চায়। এখানে থেকেই সে আর কি বা করবে। আমিও কোনো রকম আপত্তি করলাম না, আর আমার বারণ করাটাও উচিত নয়। তাই আমি আর এখানে থেকে কি বা করব, তাই নিজের গ্রামের বাড়িতেই ফিরে এলাম। আসার পথে গ্রামের লোকের মুখে শুনলাম মদন চাষির স্ত্রী, স্বামী ও কন্যার শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গায়ে ফিরে এসে গৌতম চাটুর্যে মশাইকে সবই জানালাম। তিনি খুবই ভেঙে পড়লেন। যতই হোক বাল্য বন্ধু বলে কথা। ঘটনাগুলি ঘটে যাবার পর থেকে দিন 20 কেটে গিয়েছে। একদিন সকালে খবরের কাগজটা হাতে তুলে নিয়ে দেখি বীরভূমের নদীতে চলমান নৌকাডুবি হয়েছে। মৃত ব্যক্তি 5 জন, তার মধ্যে 4 জনের শনাক্তকরণ হয়েছে, কিন্তু একটি ব্যক্তি শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি। ঘটনা সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুরেন্দ্রনাথ রায়চৌধুরী। খবরটা শুনে একটুকু আশ্চর্য হলাম না। এটা তো হওয়ারই ছিল। আসলে কি জানো তো, মৃত্যু হলো ভগবানের দান, আর অপঘাতে মৃত্যু হলো পাপের ফল। একে ঠেকানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। এই বলে তারানাথ গল্প শেষ করল। বাইরের দিকে চেয়ে দেখি বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ আগে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে যায়। আর রইল গল্পের ওই বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা। ওটা আপনারাই বিচার করুন। আজ আপনারা শুনলেন মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল স্পেশাল অর্ঘ্য চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের প্রতিশোধ। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, অশ্বিনী, হরিপদ এবং নরেন্দ্রনাথ রায়চৌধুরীর কণ্ঠে অনির্বাণ কায়েত, কিশোরীর কণ্ঠে অভিক ঘোষাল,
তারানাথ, মদন এবং বাস কন্ডাক্টরের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী। অশ্বিনীর স্ত্রী এবং মদনের স্ত্রীর কণ্ঠে মহুয়া ব্যানার্জি। তারানাথের স্ত্রীর কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী। সুভাগার কণ্ঠে মৌমিতা পাল। চারি এবং মাতু পাগলির কণ্ঠে সৌমিলি পাল। মমতা রায়চৌধুরীর কণ্ঠে ইন্দ্রাণী দে। গৌতম চাটুর্যের কণ্ঠে তন্ময় চক্রবর্তী। বিষ্ণুচরণ রায়চৌধুরীর কণ্ঠে তপন চক্রবর্তী। সাউন্ড এবং পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী। এডিটিংয়ে অনির্বাণ কায়েত। এই গল্পটা মানে আমাদের এই প্রেজেন্টেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে কিংবা সকলের সঙ্গে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে। এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটা সম্পর্কে মনের ভাব একেবারেই খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটা কমেন্ট একেবারেই বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।